হ্যালো বন্ধুরা, হ্যাপি স্কুলের পক্ষ থেকে সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আশা করি আমরা সবাই অনেক ভালো আছি। ইতিমধ্যে আমরা পদার্থবিজ্ঞান প্রথম পত্র এবং দ্বিতীয় পত্রের বিভিন্ন গাণিতিক সমস্যা নিয়ে 15টি সিরিজ তোমাদের সামনে রিপ্রেজেন্ট করেছি এবং সেই ধারাবাহিকতার পরিপ্রেক্ষিতে আজ আমরা 16 নম্বর সিরিজ নিয়ে তোমাদের সামনে হাজির হয়েছি। আজকের এই ক্লাসটাতে আমরা এমন কিছু অঙ্ক নিয়ে আলোচনা করব যে অঙ্কগুলো নিয়ে আমাদের কনফিউশনের শেষ নেই। বিশেষ করে পৃষ্ঠার পর পৃষ্ঠায় অঙ্কগুলো সলভ করার পরেও আমরা শিওরলি বলতে পারি না এই অঙ্কের উত্তরগুলো আদৌ ঠিক হয়েছে নাকি ঠিক হয়নি। তো প্রথমে আজকে আমরা যে অঙ্কটি আলোচনা করব, এই অঙ্কটি বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন ভর্তি পরীক্ষায় অনেকবার আসতে দেখা গিয়েছে, বিশেষ করে ইঞ্জিনিয়ারিং ইউনিভার্সিটিগুলো এবং তার সাথে সাস্ট অর্থাৎ শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই ধরনের অঙ্ক বেশ কয়েকবার আমরা আসতে দেখেছি। ইতিমধ্যে তোমরা স্ক্রিনে দেখতে পাচ্ছ অঙ্কটি, যেখানে বলা হচ্ছে ভূমি থেকে 8 মিটার উপরে অবস্থিত একটি ট্যাপের থেকে ফোঁটা ফোঁটা করে পানি পড়ছে। তৃতীয় ফোঁটা যখন ট্যাপের মুখে প্রথম ফোঁটা তখন মাটি স্পর্শ করে। প্রশ্ন হলো দ্বিতীয় ফোঁটা ভূমি থেকে কত উপরে অবস্থান করছে। আমি জানি এই অঙ্কটা কিন্তু খুবই ক্রিটিক্যাল একটা অঙ্ক এবং এই ধরনের অঙ্ক সলভ করাটা টু মাচ ডিফিকাল্ট। বিশেষ করে পরীক্ষার হলে চিন্তা করে এই অঙ্কটি বের করতে গেলে তোমার জন্য অনেক সময় লেগে যাবে। কেননা অঙ্কটা এরকম আছে, যেখানে বলা হচ্ছে যে একটি ট্যাপ আছে। এখানে আমরা যদি একটু চিন্তা করি, একটা ট্যাপ, এই ট্যাপটা ভূমি থেকে কত মিটার উপরে অবস্থিত? 8 মিটার উপরে অবস্থিত। তো বলা হচ্ছে যখন ট্যাপের মাথায় একটা পানির ফোঁটা ছিল তখন তৃতীয় ফোঁটা এটা, তখন প্রথম ফোঁটাটা ভূমি স্পর্শ করে। এখন প্রশ্ন হচ্ছে অবশ্যই এই 8 মিটার ডিস্টেন্সের মধ্যে এখানে কোন একটা ফোঁটা অবস্থান করতেছে, যেটা দ্বিতীয় ফোঁটা। এখন আমাদেরকে বের করতে হবে যে দ্বিতীয় ফোঁটাটা ঠিক এই মুহূর্তে ভূমি থেকে কতটা উপরে অবস্থান করছে। তো এই অঙ্কটা তুমি যদি সিম্পল ওয়েতে বা আমরা যেভাবে নর্মাল বেসিক নিয়মে শিখে এসেছি সেভাবে করতে চাই, তাহলে আমাদেরকে যেটা করতে হবে সেটা হচ্ছে যে 8 মিটার উপর থেকে একটা পানির ফোঁটা পানিতে পড়তে মাটিতে পড়তে কত সময় লাগে সেটা আগে বের করতে হবে। তার উপর ভিত্তি করে আমাদের ক্যালকুলেশন করে দ্বিতীয় ফোঁটাটা এক্স্যাক্টলি ট্যাপ থেকে কতখানি নিচে নেমেছে সেটা বের করতে হবে। দেন 8 থেকে সেই দূরত্বটাকে বাদ দিয়ে আমাদের দ্বিতীয় ফোঁটাটা ভূমি থেকে কতখানি উপরে আছে সেটা বের করতে হবে। তো এইটা বের করতে যদি যাও তোমার অনেক সময় লেগে যাবে এবং অনেক ক্ষেত্রে একটা হিউজ টাইম ওয়েস্ট করে তুমি এই অঙ্কের সঠিক উত্তর করতে পারবা কিনা সেটা নিয়েও কিন্তু অনেক কনফিউশন আছে। তো সেই ক্ষেত্রে আমি মনে করি এই অঙ্কটা করার একটা শর্ট টেকনিক আছে। সেই শর্ট টেকনিকটা হচ্ছে দ্বিতীয় ফোঁটার হাইট h2 ইজ ইকুয়াল টু 3h/4। সব সময় আমাদেরকে এটা মাথায় রাখবে যে দ্বিতীয় ফোঁটার হাইট বের করার ফর্মুলা হচ্ছে 3h/4। সেই ক্ষেত্রে যদি ট্যাপের হাইট 10 মিটার থাকতে পারে, 16 মিটার থাকতে পারে, 8 মিটার থাকতে পারে, 12 মিটার থাকতে পারে, যা খুশি তাই থাকুক, কোনো ব্যাপার না। শুধু মাথায় রাখবে যে এই এইচটা হচ্ছে ট্যাপটা ভূমি থেকে কতখানি উপরে অবস্থিত। বা তুমি যদি এভাবে চিন্তা করো তৃতীয় ফোঁটাটা ভূমি থেকে এই মুহূর্তে কতখানি উপরে অবস্থিত। তো আমরা দেখতেই পাচ্ছি ট্যাপটা ভূমি থেকে 8 মিটার উপরে অবস্থিত, যেহেতু আমাদের অঙ্কে বলা আছে। সো 3 × 8/4 24/4 ইজ ইকুয়াল টু 6 মিটার। তাহলে অবশ্যই আমরা বলতে পারি যে দ্বিতীয় ফোঁটাটা এই মুহূর্তে ভূমি থেকে 6 মিটার উপরে অবস্থান করছে। আমি আশা করছি খুব জটিল একটা অঙ্কের খুব সহজ একটা সমাধান তোমরা কিন্তু ইতিমধ্যে পেয়ে গিয়েছো এবং বিগত বছরগুলোতে বিশ্ববিদ্যালয়ে ভর্তি পরীক্ষায় এই ধরনের অঙ্ক যেখানে এসেছে তোমরা যদি সেই অঙ্কগুলো একটু সলভ করো এই ফর্মুলা দিয়ে, আমি আশা করি প্রত্যেকটা ক্ষেত্রে তোমরা কিন্তু দ্বিতীয় ফোঁটাটা ভূমি থেকে কতখানি উপরে সেটা অনায়াসে বের করে ফেলতে পারবা। আর তাছাড়া এখানে দ্বিতীয় ফোঁটা ছাড়া আর কোনো ফোঁটা ভূমি থেকে কতখানি উপরে সেটা কিন্তু আমাদের চাওয়া হবে না, কেননা বলেই দেওয়া আছে যে প্রথম ফোঁটা ভূমি স্পর্শ করছে এবং তৃতীয় ফোঁটাটা ট্যাপের মাথায় লেগে আছে। ওকে, তো আমি আশা করছি অঙ্কটা আমরা করতে পেরেছি। বন্ধুরা, আমাদের হ্যাপি স্কুল থেকে শর্ট টেকনিক অফ ফিজিক্স ম্যাথ নামে একটি বই প্রকাশ করা হয়েছে, যে বইটা তোমরা অনেকেই সংগ্রহ করেছো এবং অনেকেই বইটা সম্পর্কে জানো। সেই বইটাতে আমরা বেসিক্যালি এরকম কিছু অঙ্ক সম্পর্কে আলোচনা করেছি যে অঙ্কগুলা করতে গেলে অনেক বেশি সময় লাগে, কিন্তু যদি তুমি কোনো একটা শর্ট টেকনিক ধরে করো তাহলে পরে তুমি খুব অল্প সময় করতে পারবা, যেমনটা এখানে আমরা করেছি। তো এই বইটা তোমরা যদি মনে করো সংগ্রহ করতে চাও তাহলে পরে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে তোমরা কুরিয়ারের মাধ্যমে বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে বইটা সংগ্রহ করতে পারো। তো চলো দেখে নেওয়া যাক আজকের দ্বিতীয় অঙ্কটি কি আছে। তার আগে বলি আমাদের চতুর্থ অঙ্কটা কিন্তু মোস্ট ইম্পর্টেন্ট এবং খুব ইন্টারেস্টিং একটা অঙ্ক হতে যাচ্ছে। তো দ্বিতীয় অঙ্কটা যদি আমরা দেখতে চাই তাহলে আমরা কি পাচ্ছি, চলো। তো দ্বিতীয় অঙ্ক যেটা আছে সেটা আমরা দেখতে পাচ্ছি, এখানে লেখা আছে 100 মিটার 5 সেকেন্ড বেগে একটি বুলেট 1 মিটার ভেদ করার পর তার বেগ 40 মিটার 5 সেকেন্ড হয়
বুলেটটি আর কত দূরত্ব অতিক্রম করবে। এরকম একটা অঙ্ক আমরা কিন্তু আমাদের সিরিজ প্রথম যে সিরিজটা সেখানে আমরা আলোচনা করেছিলাম, কিন্তু সেই জায়গাতে আমরা একটা স্পেসিফিক এই ধরনের ম্যাথেরই একটা স্পেসিফিক রুল আমরা আলোচনা করেছিলাম, যেটাতে আমরা বলেছিলাম যে যদি কোনো বুলেটের শেষ বেগ আদি বেগের অর্ধেক হয় তাহলে পরে তোমরা আর কতটুকু দূরত্ব অতিক্রম করবে যদি বের করতে বলে, তাহলে s2 ইজ ইকুয়াল টু করবা s1/3। এটা খুব কমন একটা ফর্মুলা, আমি জানি তোমরা অনেকেই জানো, বিশেষ করে হ্যাপি স্কুলের ভিডিও যারা দেখেছো তারা তো অবশ্যই জানো। কিন্তু যখন আদি বেগ এবং শেষ বেগের মানটা অর্ধেক থাকে না, যেমনটা এই অঙ্কে আছে যেখানে বলা হচ্ছে যে 100 মিটার পার সেকেন্ড বেগে কোনো একটি বুলেট 1 মিটার পুরো একটি দেয়াল ভেদ করার পর 40 মিটার পার সেকেন্ড বেগ প্রাপ্ত হয়, সেই ক্ষেত্রে বুলেটটি দেয়ালের মধ্যে আর কত দূরত্ব অতিক্রম করবে, তখন তোমরা কি করবা? সেই ক্ষেত্রে এই ফর্মুলাটা অ্যাপ্লাই না করে এই ধরনের অঙ্কের ক্ষেত্রে তোমরা আর একটা ফর্মুলা অ্যাপ্লাই করতে পারো, এবং আমি মনে করি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করাটা সবচেয়ে বেস্ট, কেননা এই ফর্মুলা দিয়ে তুমি যে কোনো ধরনের অঙ্ক মিলাতে পারবা। সেই ফর্মুলাটা হচ্ছে জাস্ট s2 ইজ ইকুয়াল টু, এখানে যেটা হবে s1 v2 স্কোয়ার বাই v1 স্কোয়ার মাইনাস v2 স্কোয়ার। জাস্ট এইটুকু যদি মনে রাখতে পারো তাহলে পরে এই ধরনের সব অঙ্ক যেখানে আদি বেগের মানের চাইতে শেষ বেগের মান একটা নির্দিষ্ট হারে কমবে, এবং সেই ক্ষেত্রে আমাদের যদি দ্বিতীয় দূরত্ব বের করতে বলে এই ফর্মুলা দিয়ে তুমি দুনিয়ার সব অঙ্ক করতে পারবা। যেমনটা এই অঙ্কে বলা হচ্ছে যে বুলেটের আদি বেগের মান অর্থাৎ v1 এর মানটা ছিল হচ্ছে 100 মিটার পার সেকেন্ড এবং v2 এর মানটা আমাদের দেওয়া আছে 40 মিটার পার সেকেন্ড এবং s1 এর মানটা দেওয়া আছে 1 মিটার। তো এইটুকু দিয়ে তুমি অঙ্কটা অনায়াসে করতে পারবা। যেমন আমরা লিখতে পারি 1 গুণ v2 এর মান 40 স্কোয়ার বাই 100 স্কোয়ার মাইনাস 40 স্কোয়ার। তাহলে এখান থেকে তুমি অনায়াসে ক্যালকুলেশন করে অঙ্কের উত্তরটা বের করতে পারবা, এবং যেটার মান আসবে 0.19 মিটার। তোমরা নর্মালি বেসিক নিয়মে অঙ্কটা করে দেখতে পারো, আমি আশা করি অঙ্কের উত্তরটা মিলে যাবে। তো আমি যে বললাম যে এই সূত্রটা দিয়ে সব অঙ্কই করা যাবে, বিশেষ করে এই নিয়মের, তো তার কি প্রমাণ? সেটার জন্য আমরা আরেকটা অঙ্ক সলভ করতে পারি, যে অঙ্কটা আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে কোনো একটি বুলেট কোনো দেয়ালের মধ্যে 15 মিটার ভেদ করার পর 15 মিটার ভেদ করার পর বুলেটটির বেগ 75% হ্রাস পায়, বুলেটটি আর কত দূরত্ব অতিক্রম করবে। তো এই ক্ষেত্রে দেখো আমাদের কিন্তু এই অঙ্কটার আগের অঙ্কটার পার্থক্যটা এটাই যে আগের অঙ্কে আদিবেগের মান দেওয়া ছিল, এই অঙ্কে কিন্তু আদিবেগের মান দেওয়া নাই এবং এখানে একটা পার্সেন্টেজ মান দেওয়া আছে। তাহলে তুমি কি করবা? খুব সিম্পল হিসাব, যেহেতু তোমার v1 v2 এর মান কোনোটাই জানা নাই, সো এই অঙ্কগুলোর ক্ষেত্রে তুমি যেটা করবা সেটা হচ্ছে v1 এর মানটাকে x ধরে নিবা, কেননা আমরা তো জানি না যে প্রথম বেগের মানটা কত। আচ্ছা, তারপরে বলা হচ্ছে কি যে বুলেটের বেগ 75% হ্রাস পায়। একটা কথা সবসময় মাথায় রাখবা যে যদি কখনো দেখো যে বুলেটের বেগ কত পার্সেন্ট কমে গেছে বা কতটুকু কমে গেছে সেটা কিন্তু ধরবা না, কতটুকু অবশিষ্ট আছে সেটা ধরবা, কেননা আমাদের দরকার শেষ বেগের মানটা কত। তো যেহেতু প্রশ্নে বলা হচ্ছে যে 75% হ্রাস পায়, তাহলে অবশ্যই আমরা বলতে পারি আমাদের শেষ বেগের মানটা আদি বেগে 25%। সুতরাং v2 ইজ ইকুয়াল টু x এর 25%, বা আমরা এভাবে লিখতে পারি x/4, অথবা তুমি 0.25x ধরতে পারো, কোনো সমস্যা নেই। এবং সেই ক্ষেত্রে আমাদের বুলেটটা 15 মিটার দূরত্ব ভেদ করছিল, সো s1 এর মান হচ্ছে 15 মিটার। তাহলে আমরা যদি এই ফর্মুলাতে অঙ্কটা করি তাহলে দেখো s1 এর মান আমরা বসাবো এবার 15, v2 এর মানটা আমরা অবশ্যই বসাবো x/4 হোল স্কোয়ার, অ্যান্ড v1 এর মান x স্কোয়ার মাইনাস v2 এর মানটা আবারও x/4 হোল স্কোয়ার। এখান থেকে তুমি যদি ক্যালকুলেশন করো খুব ইজিলি অঙ্কটার উত্তর তুমি বের করে ফেলতে পারবা, এবং সেই ক্ষেত্রে অঙ্কের উত্তরটা হবে 1 মিটার। তুমি নর্মাল ওয়েতেও অঙ্কটা করে দেখতে পারো, আমি আশা করি অঙ্কের উত্তরটা মিলে যাবে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে এই সূত্রটা অ্যাপ্লাই করে আমরা কিন্তু এই ধরনের অঙ্ক অনায়াসে করে ফেলতে পারি। এখন তোমরা যদি কেউ আমাকে এটা বলো যে স্যার যদি কখনো বেগ অর্ধেক হয়ে যায় তখনও কি আমাদের এই ফর্মুলা কাজে লাগবে, আমি বলবো অবশ্যই কাজে লাগবে। সেই ক্ষেত্রে তোমাদের বইয়ে যে অঙ্কগুলো দেওয়া আছে যেখানে আদি বেগের চাইতে শেষ বেগের মানটা অর্ধেক কমে গিয়েছে, সেই জায়গাতেও তোমরা এই সূত্রে অ্যাপ্লাই করে অঙ্কটা করে দেখতে পারো। সেই ক্ষেত্রে s2 ইজ ইকুয়াল টু s1/3, এই ফর্মুলা দিয়েও যে উত্তর আসবে এটা দিয়েও তোমার সেই উত্তরই আসবে। তবে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করার একটা বিশেষ সুবিধা হলো এটাই যে এই ফর্মুলা দিয়ে বেগটা যতটুকুই কমে যাক না কেন কোনো কিছু নিয়ে তোমাকে মাথা ঘামাইতে হবে না, তুমি এই ফর্মুলা অ্যাপ্লাই করবে এবং অঙ্কটা অনায়াসে করে ফেলতে পারবা। তো আমি আশা করছি আমরা 2 নম্বর অঙ্কটা করতে পেরেছি। এবার আমরা দেখবো আমাদের তৃতীয় অঙ্কটা কি আছে। তো আমাদের তৃতীয় অঙ্কটাতে বলা আছে একটি বস্তু স্থির অবস্থায় ছিল, 15 নিউটন বল 4 সেকেন্ড ধরে বস্তুর উপর ক্রিয়া করে বলের ক্রিয়া বন্ধ হয়ে যায়,
এরপর 9 সেকেন্ডে বস্তুটি 54 মিটার দূরত্ব গেল, বস্তুটির ভর কত? ওকে, তো এই যে অঙ্কটা আছে, এই অঙ্কটা খুব কমন একটা অঙ্ক, অনেক পরীক্ষাতে কিন্তু এই অঙ্কটা আসতে দেখা যায়। তো সেই ক্ষেত্রে এই অঙ্কটা আমরা কিভাবে করতে পারি? তো এই অঙ্কটা তুমি যদি বেসিক ওয়েতে করতে চাও, এখানে তোমার 3-4টা সূত্র অ্যাপ্লাই করা লাগবে, তারপরে কিন্তু তুমি অঙ্কের উত্তরটা পাবা। তবে আমার কাছে মনে হয় যে এই ধরনের অঙ্ক বের করার জন্য একটা বেসিক ফর্মুলা তুমি অ্যাপ্লাই করতে পারো। সেই ফর্মুলাটা হচ্ছে F = ms T1/T1 T2। ওকে, তো আমরা দেখি, চলো আমাদের অঙ্কটা এই সূত্র দিয়ে আমরা করতে পারি কিনা। আমাদের বলা আছে যে বলের মান 15 নিউটন ছিল। ওকে, এবং এই সূত্রটা অ্যাপ্লাই করার আরেকটা সুবিধা যে কখন সমবেগে গেল, শেষ বেগের মান কত, এভরিথিং এত ঝামেলায় তোমাকে করতে হবে না, জাস্ট এইটুকু দিয়ে তুমি অনায়াসে বের করতে পারবা। তো দেখো, বলের মান F = 15 নিউটন দেওয়া আছে, এবং তারপরে আমাদের বলা আছে যে বস্তুটি 9 সেকেন্ডে 54 মিটার দূরত্ব গেল। তবে তার আগে একটা কথা বলা আছে যে 60 সেকেন্ড ধরে বলটা ক্রিয়া করে, তাহলে অবশ্যই T1 এর মানটা আমরা ধরবো 60 সেকেন্ড। তবে তুমি যদি মনে করো যে এখানে T1 T2 তোমার উল্টাপাল্টা হয়ে যাচ্ছে, কোনো সমস্যা নেই, কেননা নিচে তো T1 আর T2 গুণ অবস্থায় আছে। সুতরাং কাকে T1 ধরবা কাকে T2 ধরবা এটা নিয়ে কিন্তু এত বেশি হেজিটেট হওয়ার কোনো কারণ নাই। ওকে, এবং দেখো T2 এর মানটা দেওয়া আছে হচ্ছে আমাদের 9 সেকেন্ড, এবং সেই ক্ষেত্রে S এর মানটা দেওয়া আছে হচ্ছে 54 মিটার। তো এটা দিয়ে তুমি যদি অঙ্কটা করতে চাও, সেই ক্ষেত্রে তোমার M বের করতে হবে। তাহলে তুমি লিখতে পারো M = F T1 T2/S। তাহলে F এর মান হচ্ছে 15 গুণ T1 এর মান 4 গুণ T2 এর মান 9 আর S এর মান হচ্ছে আমাদের 54। তাহলে আমার বিশ্বাস যে তুমি এখান থেকে অঙ্কটারও কিন্তু অনায়াসে বের করে ফেলতে পারবা, এবং অঙ্কের উত্তরটা হবে M = 10 কেজি, অর্থাৎ বস্তুর ভর কয় কেজি? 10 কেজি। ওকে, তাহলে আমি আশা করছি এই অঙ্কটাও আমরা অনেক সহজে কিন্তু করতে পারবো। এবার আমরা যেটা ক্লাসের প্রথমে বলেছিলাম যে আমাদের শেষ অঙ্কটি, সেই অঙ্কটি দেখব। চলো দেখি সেই অঙ্কটি কি আছে। তো বন্ধুরা, আমাদের 4 নম্বর অঙ্ক ইতিমধ্যে আমরা স্ক্রিনে দেখতে পাচ্ছি, যেখানে বলা আছে 90% দক্ষতার একটি জেনারেটর, 80% দক্ষতার একটি মোটর এবং 60% দক্ষতার একটি ক্রেন পরস্পরের সাথে সংযুক্ত। জেনারেটরে যদি আমরা 4000 ওয়াট ক্ষমতা প্রয়োগ করি, তাহলে ক্রেনটি দিয়ে 20 কেজি ভরের একটি বস্তুকে কত ধ্রুব বেগে উপরে তোলা যাবে? এই অঙ্কটা যদি আমি একটু সিম্পল চিত্রটা আগে একটু বোঝাই তোমাদের, বলা আছে এরকম, এই একটা জেনারেটর যার দক্ষতা 90%, তার সঙ্গে যুক্ত আছে একটি মোটর যার দক্ষতা 80%, এবং তার সঙ্গে যুক্ত আছে একটি ক্রেন যার দক্ষতা হচ্ছে 60%, এবং এই ক্রেনের সাথে আমাদের একটি 20 কেজি ভরের বস্তু রাখা আছে, এবং আমাদের টার্গেট হচ্ছে এই বস্তুটাকে উপরের দিকে তোলা। তো সেই ক্ষেত্রে আমাদের এই বস্তুটাকে আমরা কত বেগে ক্রেন দিয়ে উপরে তুলতে পারবো সেটা আমাদের বের করতে হবে। তো এই অঙ্কটা তুমি যদি নর্মালি যদি করতে চাও, তোমার হিউজ টাইম ব্যয় হবে। এবং আরেকটা কথা বলা আছে যে এখানে হচ্ছে আমাদের 4000 ওয়াট ক্ষমতা আমরা প্রয়োগ করছি, পি এর মান। তো যেটা বলছিলাম যে এই অঙ্কটা তুমি যদি ন্যাচারাল ওয়েতে করতে চাও, তাহলে পরে প্রথমে তোমাকে জেনারেটরের মধ্যে 4000 ওয়াট যদি আমি ইনপুট করি, তাহলে এখান থেকে আউটপুট কত পাবো সেটা বের করতে হবে। জেনারেটরের আউটপুটটাই আমাদের মোটরের ইনপুট হবে, তার 80% কত হবে সেটা বের করতে হবে। দেন মোটরের ইনপুটটা মোটরের আউটপুটটা ক্রেনের ইনপুট হবে, এবং সেখান থেকে 60% হিসেবে আমরা এখানে কতটুকু ক্ষমতা পাবো সেটা আমাদের বের করতে হবে, এবং তারপর ফাইনালি আমাদেরকে কিন্তু এই অঙ্কটা করতে হবে। তো এই ক্ষেত্রে আমি মনে করি এই অঙ্কটা খুব সিম্পল হয়তো তোমরা করতে পারো। কিভাবে করবা? প্রথম কথা যে তোমাদের যে কাজটা করতে হবে, আমাদের দেখো বেসিক্যালি আমরা 20 কেজি ভরের বস্তুকে কত ধ্রুব বেগে উপরের দিকে তুলবো সেটা তখনই বের করতে পারবো যখন এই 4000 ওয়াট ক্ষমতা থেকে কতটুকু আমরা ক্রেনে পাবো বা ক্রেনে কতটুকু আউটপুট পাবো সেটা বের করতে পারবো। তো সেটা কিভাবে বের করবা? 3বার এই পার্সেন্টেজ করে বের না করে তুমি একবারেই কিন্তু এটা বের করে ফেলতে পারো। কিভাবে করবা? খুব সিম্পলি, আমরা ক্রেনের ক্ষেত্রে যদি বের করতে চাই, ক্রেনের P/ক্রেন অর্থাৎ ক্রেনের আউটপুট পাওয়ারটা যদি বের করতে চাই, তাহলে একবারে যেটা করবা, এখানে যতগুলো পার্সেন্টেজ আছে সবগুলা পার্সেন্টেজকে তুমি একবারে গুণ করে দিবা, অর্থাৎ পার্সেন্টেজকে গুণ করে দিবা। অর্থাৎ আমি যদি সূত্রটা একটু এভাবে লিখি, তাহলে আমি লিখব দক্ষতার গুণফল গুণ মোট প্রদত্ত ক্ষমতা পি। এইভাবে তুমি ক্রেনের পাওয়ারটা বের করতে পারো খুব সিম্পলি। এত বড় করে অঙ্কটা তোমার করার কোনো দরকার নেই। সো দক্ষতার গুণফল কিভাবে করবা? দেখো দক্ষতার মোট কয়টা দক্ষতা আছে? 1টা 2টা 3টা। তাহলে 90% গুণ 80% গুণ 60% গুণ 4000, এবং এইখান থেকে
তুমি জাস্ট 90% ইজ ইকুয়াল টু 0.9 লিখতে পারো, 0.8, 0.6 গুণ 4000 করে অনায়াসে তুমি কিন্তু এটার মান বের করতে পারো এবং সেই মানটা আসবে 1728 ওয়াট। অর্থাৎ আমরা বলতেই পারি ক্রেনে আমরা যে ক্ষমতাটা আউটপুট হিসেবে পাবো সেই ক্ষমতার মানটা হচ্ছে 1728 ওয়াট। এখন প্রশ্ন হচ্ছে এইটা দিয়ে আমরা বেগের মানটা কিভাবে বের করব, কেননা আমরা তো বেগের সাথে ক্ষমতার যে একটা সম্পর্ক আছে সেটা অনেকে হয়তো জানি না। তো সেই ক্ষেত্রে দেখো আমি আগে সেই সূত্রটা একটু তোমাদেরকে দেখাই। আমরা সবাই জানি ক্ষমতা P ইজ ইকুয়াল টু W/T, আমাদের ক্ষমতার বেসিক ফর্মুলা। তো এখান থেকে আমরা লিখতে পারি W ইজ ইকুয়াল টু কত, Fs/T। সেই ক্ষেত্রে আমরা এটাকে F ইজ ইকুয়াল টু mg/s/Tও লিখতে পারি। এখন আমরা সবাই জানি বেগ v ইজ ইকুয়াল টু সরণ বাই সময়, এটা কম বেশি আমরা সবাই জানি, 9-10 থেকেই এটা কিন্তু আমরা শিখে এসেছি। সো p ইজ ইকুয়াল টু আমরা লিখতে পারি mgv, কেননা s/t ইজ ইকুয়াল টু v লেখা যায়। তাহলে এখান থেকে লেখা যায় v ইজ ইকুয়াল টু p/mg, এবং এইখান থেকে জাস্ট p এর মান 1728, m এর মান 20 গুণ 9.8 বসাও, কেননা আমাদের ক্রেনের সাথে 20 কেজি ভরের বস্তু সংযুক্ত ছিল, তাই আমরা 20 দিলাম। এবং আমরা তো সবাই জানি যে জি এর মান 9.8, এখান থেকে তুমি কিন্তু অনায়াসে বেগ ভি এর মানটা বের করতে পারবা। তো সেটা আর আমি এখন করলাম না, আশা করি আমরা সবাই ক্যালকুলেটরে বেগ ভি এর মানটা বের করে ফেলতে পারবো। তো বন্ধুরা, এই ছিল আমাদের আজকের ভলিউম সিরিজের 4টি অঙ্ক। আমি মনে করি যে এই 4টি অঙ্ক খুব কমন 4টি অঙ্ক, যে 4টি অঙ্ক বেশ পরীক্ষায় আসতে দেখা যায়। বিশেষ করে 1 নাম্বার এবং 2 নাম্বার অঙ্কটা তো অবশ্যই ইম্পর্টেন্ট, এবং তার সঙ্গে 3 আর 4ও। এবং বিশেষ করে 4 নাম্বার অঙ্কটা অনেক বড় একটা অঙ্ক, সেটা আমরা কিভাবে সহজে সলভ করতে পারি সেটা কিন্তু আমরা আজকের ক্লাসে শিখতে পেরেছি। পরবর্তী ক্লাসে আমরা পদার্থবিজ্ঞানের নতুন কোনো অধ্যায়ের নতুন কোনো অঙ্ককে কিভাবে শর্টকাটে সলভ করা যায় সেই টেকনিকগুলো নিয়ে তোমাদের সামনে আলোচনা করব। সে পর্যন্ত ধন্যবাদ সবাইকে।